আসসালামু আলাইকুম। ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলম হোসেন, আপনারা দেখছেন ডিজাইনম্যান ইউটিউব চ্যানেল। গত পর্বে আমরা কথা বলেছিলাম ফিগমা মুভ টুল এবং স্কেল টুল নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপর আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফিগমার ফ্রেম টুল এবং স্লাইস টুল নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। আমরা প্রথমে ফিগমা ওপেন করে নেই। এখানে আমার ফিগমা ওপেন করে আছে। এখানে আমরা দেখতে পারতেছি ডেমো ফাইল নামে একটি ফাইল আছে। আমি ডেমো ফাইলটা ওপেন করি। ওকে, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আমরা দেখতে পারতেছি উপরের দিকে আমাদের টুলস অপশনগুলো রয়েছে। এখানে হচ্ছে আমাদের টুলসগুলা। তো এখান থেকে আমরা ফ্রেম টুল এবং স্লাইস টুলের কাজটা আজকে আমরা জানবো। তো আমরা প্রথমে জানবো ফ্রেম টুলের, যার সংক্ষিপ্ত হচ্ছে এফ। আমরা যদি কিবোর্ড থেকে এফ প্রেস করি তাহলে আমাদের হচ্ছে ফ্রেম টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ফ্রেম টুলটা অ্যাক্টিভ করার পর আমরা দেখতে পারতেছি এদিকে ডান পাশে অনেকগুলো ফ্রেম অপশন চলে আসছে। তো প্রথম দিকে যে ফ্রেমটা আসছে সেটা হচ্ছে ফোনে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যে ড্রপডাউন মেনুটা আছে এখানে ক্লিক করলে আমরা ফোনের যতগুলো প্রিসেট আছে এই প্রিসেটগুলো এখানে দেখতে পারবো। দেখেন আমরা এখানে দেখতে পারতেছি আইফোন 14 প্রো, এরপর আরও অনেকগুলো ফোন আছে। এখানে আপনারা দেখে নেবেন বিস্তারিত। দেখেন এখানে দেখতে পারতেছেন আইফোনের যতগুলো ভার্সন আছে মোটামুটি সবগুলো এখানে দিয়ে আছে। এরপরে অ্যান্ড্রয়েডের যে ভার্সনগুলো এগুলো কিন্তু আছে, অ্যান্ড্রয়েড স্মল, অ্যান্ড্রয়েড লার্জ। তো এই স্ক্রিন সাইজ এগুলো হচ্ছে স্ক্রিন সাইজের প্রিসেট, যেগুলো এখান থেকে ডিফল্ট আকার দেওয়া থাকে। আমরা যখন মোবাইল অ্যাপস ডিজাইন করব তখন আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে স্ক্রিনের যে প্রিসেটটা আছে এখানে ক্লিক করলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমরা আইফোন 14 যে প্রিসেটটা আছে স্ক্রিনের সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের ডিজাইনটা এই স্ক্রিনে করতে পারবো। ওকে, এরপর আমরা চাইলে আবার পরবর্তীতে এই স্ক্রিন সাইজটা চেঞ্জও করতে পারবো। এটা করার জন্য আমরা যেখানে দেখতে পারতেছি ফ্রেম, এই ফ্রেমে ক্লিক করলে আমরা আবার এখান থেকে আমাদের যে অন্যান্য অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। আমি যদি আবার প্রথম অপশনে চলে যাই, কারণ ওখানে সব কিছু সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, আমরা ওই অপশনগুলোই দেখি। আমি প্রথমে আবার ফ্রেমে ক্লিক করি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হেডলাইনে সাজানো আছে। ফোন, ট্যাবলেট, ডেস্কটপ, প্রেজেন্টেশন, ওয়াচ, পেপার, সোশ্যাল মিডিয়া, ফিগমা কমিউনিটি, আর্কাইভ। তো আমরা প্রথমে ফোনের ব্যাপারগুলো জানলাম। এরপর আমরা যদি ট্যাবলেটে ক্লিক করি, এখানে ট্যাবলেটের যে সাইজগুলো আছে স্ক্রিন সেই সাইজগুলো এখানে দেওয়া আছে, যেমন সারফেস প্রো 8, এরপর আছে আইপ্যাড মিনি, এরপর আছে আইপ্যাড প্রো, এরপর আইপ্যাড প্রো 12.9 ইঞ্চি। এগুলো প্রত্যেকটা কিন্তু স্ক্রিন সাইজ। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট মোবাইলের জন্য করব অথবা ট্যাবলেটের জন্য করব তখন কিন্তু এখান থেকে এই সাইজগুলো নিয়ে যাব, অথবা আমরা যখন কোনো একটা অ্যাপ আমাদের ফোনের জন্য করব কিংবা ট্যাবলেটের স্ক্রিনের জন্য করব তখন থেকে আমাদের এই সাইজগুলো লাগবে। আমরা যে ডিভাইসের জন্য কাজ করব সেই ডিভাইস সাইজগুলো এখান থেকে নিয়ে নিব। এখানে এই সাইজগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী আমরা সাইজগুলো নিয়ে নেব। এরপর হচ্ছে ডেস্কটপের জন্য এখানে ম্যাকবুক প্রোর যে ডেস্কটপ আছে, এরপর ম্যাকবুক প্রো 14, এরপর ম্যাকবুক প্রো 16, ডেস্কটপ, ওয়ারফ্রেম, আইম্যাক, টিভি, এগুলো প্রত্যেকটার কিন্তু স্ক্রিন সাইজ দেওয়া আছে। যেমন আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন করি ডেস্কটপের জন্য তখন কিন্তু আমরা যে ডেস্কটপের যে সাইজটা আছে স্ট্যান্ডার্ড সাইজ 1440x1024 যে স্ক্রিন সাইজটা এটা কিন্তু আমরা নেই। এরপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য কিছু সাইজ আছে, যেমন এখানে আছে স্লাইড 16.9, এরপর স্লাইড 14.3। এটা আসলে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে স্ক্রিনের যে রেজুলেশনটা, এই রেজুলেশনের ফরম্যাট। এটা হচ্ছে 16.9, এটা হচ্ছে 4.3। এটা হচ্ছে আমাদের স্ক্রিনের রেজুলেশনের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা হচ্ছে এইটা, যেটাকে প্রেজেন্টেশনের আন্ডার রাখছে। যেমন দেখেন 1920x1080, এরপর হচ্ছে 1024x768। তো এরকম সাইজগুলো কি আমাদের কাছে পরিচিত না? আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি সেই ভিডিও রেশিওটা কিন্তু এরকম, ভিডিও সেই ফরম্যাটটা বা স্ক্রিন সাইজটা কিন্তু এরকম 16.9। তো এটা হচ্ছে প্রেজেন্টেশন, এটা হচ্ছে একটা রেশিও অনুযায়ী সাইজ। এরপর হচ্ছে আমরা ওয়াচের জন্য যে স্ক্রিন সাইজগুলো আছে এখান থেকে সেই ওয়াচের সাইজগুলো দেওয়া আছে। আমরা যখন অ্যাপেল ওয়াচের জন্য কাজ করব, অ্যাপেল ওয়াচ 41mm, তখন এই স্ক্রিন সাইজটা নিব। এরপর আমরা যখন অ্যাপেল ওয়াচ 45mm তখন আমরা এই স্ক্রিন সাইজটা নিব। এখানে অ্যাপেলের যতগুলো ওয়াচ আছে মোটামুটি সবগুলোই এখানে স্ক্রিন সাইজগুলো দেওয়া আছে। এরপর আছে পেপারের সাইজগুলো হচ্ছে আমরা যেমন A4 সাইজ, A5, A6 এই কাজগুলো কিন্তু ফিগমাতে করতে পারবো। আমাদের যদি কখনো কোনো ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো কিন্তু আমরা ফিগমা দিয়ে করতে পারবো, কারণ এখানে পেপার সাইজগুলোও আছে। কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি A4 সাইজ আছে, এরপরে A5 সাইজ আছে, A6 আছে, লেটার, ট্যাবলেট, মানে আমাদের প্রয়োজনীয় যে সাইজগুলো আছে পেপারে সবগুলোই মোটামুটি কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আছে সোশ্যাল মিডিয়া সাইজ। আমরা যখন আমাদের ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়ার জন্য প্রমোট করব, মানে আমরা যদি কোনো অ্যাপস ডিজাইন করি কিংবা কোনো ওয়েবসাইট ডিজাইন করি, সেগুলো তো আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন সোশ্যাল মিডিয়াতে কোন ফরম্যাটে কাজ করে অথবা কোন সোশ্যাল মিডিয়াতে ইমেজের সাইজটা কেমন।
তো এখানে কিন্তু সেই সাইজগুলো দেওয়া আছে। আমরা যদি ফেসবুকের জন্য পোস্ট করতে চাই তাহলে ফেসবুকের জন্য কোন সাইজটা রেকমেন্ড করবে বা কোন সাইজটা বেটার হবে এখানে কিন্তু সাইজগুলো দেওয়া আছে। এছাড়া আমরা যদি ড্রিবল, বিহ্যান্স কিংবা ইনস্টাগ্রামের জন্য পোস্ট দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা সেই সাইজগুলো নিয়ে আমরা কাজ করে এরপরে সেখানে আমরা পোস্ট করতে পারবো। তো এখানে আমরা দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়ার জন্য যেমন এখানে আছে টুইটার পোস্ট আছে, টুইটার হেডার আছে, ফেসবুক পোস্ট আছে, ফেসবুক কভার আছে। আমরা যদি কোনো একটা ডিজাইন ফেসবুক কভারের জন্য করি ফিগমা দিয়ে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সাইজটা নিয়ে নিব। এরপর আমাদের এখানে ইনস্টাগ্রাম পোস্ট আছে, ইনস্টাগ্রাম স্টোরি আছে, ড্রিবল শট আছে, ড্রিবল শট এইচডি, এরপর আছে লিঙ্কডিন কভার। তো এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার মোটামুটি সবগুলো ভার্সনই দেওয়া আছে। যতগুলো পপুলার সোশ্যাল মিডিয়া আছে যেখানে আমরা আমাদের ডিজাইনগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটার সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যখন কোনো একটা অ্যাপস ডিজাইন করব কিংবা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব সেই ডিজাইনটাকে পরবর্তীতে আমরা যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এখান থেকে সেই সোশ্যাল মিডিয়ার সাইজটা নিয়ে আমরা সেই ডিজাইনটা কিন্তু শেয়ার করতে পারবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিগমা কমিউনিটি। তো ফিগমা কমিউনিটির ব্যাপারে কিছু বিষয় এখানে দেওয়া আছে, যেমন প্লাগ ইন আইকন, প্রোফাইল ব্যানার, প্লাগ ইন ফাইল কভার, এই সাইজগুলো কিন্তু দেওয়া আছে। এটা মানে হচ্ছে আমরা যখন ফিগমা কমিউনিটিতে কোনো আইকন সাবমিট করব সেক্ষেত্রে আমাদের এই সাইজের উপর সেই আইকনগুলো কিন্তু করতে হবে। এরপর হচ্ছে প্রোফাইল ব্যানার, আমরা যখন কোনো প্রোফাইল ব্যানার দেবো এই সাইজটা কিন্তু আমাদের চুজ করতে হবে। এরপর আছে প্লাগ ইন ফাইল কভার, এই কাজটা করতে চাইলে আমাদের এই সাইজটা কিন্তু নিতে হবে, এই সাইজ স্ক্রিনের ভিতরে আমাদের কাজটা করতে হবে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আর্কাইভ। তো আর্কাইভ ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আরও বেশ কিছু স্ক্রিন সাইজ আসতেছে, যেমন আমরা দেখতে পাচ্ছি গুগল পিক্সেল 2, গুগল পিক্সেল 2 এক্সেল, আইপ্যাড মিনি 5, সারফেস প্রো 4, ম্যাকবুক প্রো, সারফেস বুক, অ্যাপেল ওয়াচ 42। তো হাবিজাবি আরও অনেকগুলো মোটামুটি আর্কাইভ সাইজ এখান থেকে আসতেছে। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে এখান থেকে স্ক্রিন সাইজ নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। ধরুন আমি এখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে কী করবো, প্রথমে ফ্রেমে চলে আসবো। এরপর এখান থেকে আমরা যে স্ক্রিনের জন্য ডিজাইনটা করবো সেই স্ক্রিন সাইজটা নিব। তো আমাদের যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে 1440x1024, এই সাইজটা আমরা হচ্ছে নিব। আমরা যদি আবার ম্যাকবুক প্রোর জন্য করতে চাই সেক্ষেত্রে আমরা এই সাইজগুলোও নিতে পারি। আমি এখান থেকে ডেস্কটপ সাইজটা নিলাম, নেওয়ার পর এরপর এখানে হচ্ছে আমাদের বাকি যে ডিজাইনের কাজগুলো আছে আমরা এই কাজগুলো করব। আপনি চাইলে কাস্টমাইজ করা ফ্রেম সাইজগুলো নিতে পারবেন। তো ফ্রেমটা আসলে কি, ফ্রেমটা যদি আমি সহজভাবে বলি, ফ্রেমটা হচ্ছে একটা পেজ, যে পেজের ভিতরে আমরা হচ্ছে ডিজাইন করব। আপনি যদি পূর্ববর্তী কখনো ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে ইলাস্ট্রেটরের নিউ পেজ নিতে হয়, যেখানে একটা ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টকে আমরা পেজ হিসেবে ব্যবহার করি। আবার যদি আপনি ফটোশপে কাজ করেন তাহলে সেখানে কিন্তু একটা ফ্রেম আকারে থাকে বা ক্যানভাস, ফটোশপে যখন আমরা কাজ করি সেখানে কিন্তু একটা ক্যানভাস আকারে থাকে। তো ওই সেম জিনিসগুলোই এখানে ফিগমাতে আসে, এটাকে ফ্রেম বলে। আমরা ইলাস্ট্রেটরে কাজ করলে ওইটাকে পেজ বলি, ফটোশপে কাজ করলে ওইটাকে আমরা ক্যানভাস বলি, আর ফিগমাতে এসে এটাকে ফ্রেমে বলি আমরা। তো সব কিছুই একই, নামটা হচ্ছে ভিন্ন। আমরা চাইলে কিন্তু আমাদের ফ্রেমটা কাস্টমাইজ করে নিতে পারি, মানে আমাদের মনের মতো সাইজ কিন্তু নিতে পারি। কীভাবে আমরা সেই সাইজটা নিব চলুন দেখে আসি। আমরা যদি আমাদের মন মতো ফ্রেম সাইজ নিতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা এখানে ফ্রেমে চলে আসবো। আসার পর আমরা মাউস দিয়ে একটা ফ্রেম ড্রাগ করব। ড্রাগ করার পর দেখেন এখানে একটা সাইজ আসছে, এবং আমি যদি একটু ডান পাশে চলে যাই দেখবেন যে ফ্রেমের আন্ডারের নিচে এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। যেমন দেখেন ওয়াইড হচ্ছে 1024, এরপর হচ্ছে হাইট হচ্ছে 664। এরপর আপনি এখান থেকে আপনার মন মতো সাইজ দেবেন। যেমন আমি যদি এখানে ওয়াইড দিই 1200, এরপর হাইট যদি দিই 2000, দেখেন আমাদের ফ্রেম সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি জুমটা ছোটো করি দেখতে পারতেছি, দেখেন আমি যদি এটা সিলেকশন করি দেখতে পারতেছি ওয়াইড আছে 1200 পিক্সেল এবং হাইট আছে 2000 পিক্সেল। এভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি সাইজগুলো। এছাড়া আরেকভাবে করতে পারেন, আপনি যখন একটা ফ্রেম সাইজ নেবেন আপনার পছন্দর ডিভাইসের জন্য, যেমন আমি যদি এখান থেকে ম্যাকবুক প্রোর জন্য যে সাইজটা এটা আমি সিলেকশন করি, সিলেকশন করার পর কিন্তু আপনি এই সাইজটা আবার কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট কাস্টমাইজ করার জন্য কী করতে হবে, প্রথমে এখান থেকে মুভ টুল নেওয়া লাগবে। মুভ টুল নেওয়ার পর আমরা আমাদের যে ফ্রেমটা আছে এটা সিলেকশন করব, করার পর এখান থেকে আমাদের সাইজটা কাস্টমাইজ করবো। এখানে আমি দিলাম 1000 পিক্সেল, এরপর এখানে দিলাম 1200 পিক্সেল, এরপর আমি ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের ফ্রেম সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে 1000 পিক্সেল এবং 1200 পিক্সেল। তো এটাই হচ্ছে ফিগমার ফ্রেম টুলের কাজ। মূলত ফ্রেম টুল হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা টুল, কারণ আমরা যখন ফিগমাতে কোনো ডিজাইন করব, সেটা অ্যাপস ডিজাইন হোক বা ওয়েবসাইট ডিজাইন হোক, সেটা ডিজাইন করার পূর্বে কিন্তু আমাদের একটা ফ্রেম একটা পেজ নিতে হবে। সেই পেজের ভিতরে কিন্তু আমরা ডিজাইনটা করব। এখন আমরা জানবো স্লাইস টুলের কাজটা কি। আমরা অনেক সময় বলি যে আমাদের আমগুলো একটু স্লাইস করে কাটো, ছোটো ছোটো স্লাইস করে কাটো, কিংবা আমাদের আপেলের পিস বা একটা স্লাইস দাও। এর মানে কি আসলে? স্লাইস বলতে হচ্ছে বোঝায় একটা হচ্ছে পিস, যাকে আমরা সহজভাবে যদি বলি স্লাইস বলতে হচ্ছে ছোটো ছোটো পিস করা বা আলাদা ইন্ডিভিজুয়াল একটা পিস করা। তো ফিগমার এই স্লাইস টুলটা হচ্ছে সবচেয়ে কম ব্যবহৃত একটা টুল। কেন কম ব্যবহৃত টুল? এই স্লাইস টুল দিয়ে মূলত যে কাজগুলো করা যায়, এই স্লাইস টুল ব্যতীত এই কাজগুলো অন্যান্য টুল দিয়েও করা যায়। তো আমরা দেখে আসি যে স্লাইস টুল দিয়ে আসলে কী কী কাজ করা যায় এবং কেন এটা আসলে কম ব্যবহার করা হয়।
তো স্লাইস টুল ব্যবহার করার জন্য আমি এখানে একটা আমাদের ইমেজ নিয়ে আসি অথবা আমাদের একটা প্রিভিয়াস কোনো ডিজাইন নিয়ে আসি। আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, আমি প্রথমে গুগলে যাই, এরপর আমি এখানে একটা ন্যাচারাল সিনারি লিখে সার্চ দিই, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা ইমেজে ক্লিক করি, এরপর আমি এটা ভিউ ইমেজে ক্লিক করি। ওকে, দেন আমি এটা কপি ইমেজে নিয়ে আসি, এরপর আমি ফিগমাতে নিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি। ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। তো এখানে আমরা দেখতে পারতেছি এটা একটা ফুল একটা ইমেজ। আমি একটু আগে যেটা বললাম, স্লাইস মানে হচ্ছে ছোটো ছোটো পিস, অথবা আমি চাইতেছি এই পুরো ইমেজটা আমার দরকার নাই, আমি এখান থেকে ইমেজের একটা পার্ট আমার কাজে ব্যবহার করব। তো এখানে আমরা একটা গাছের ইমেজ নিয়ে আসছি, এখন আমি চাইতেছি আমার ফুল ইমেজটা দরকার নাই, আমার ইমেজের একটা স্পেসিফিক পার্ট আমার কাজের জন্য প্রয়োজন। আমার এখানে যে গাছটা আছে, গাছের নিচের অংশটুকু আমার প্রয়োজন, উপরে ডালপালা প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্লাইস টুলটা নেব, নেওয়ার পর আমার যে অংশটুকু দরকার আমি এখানে স্লাইস টুল দিয়ে সিলেকশন করব। দেখেন, সিলেকশন করার পরেই আপনি যদি নিচের দিকে তাকান, লেয়ার প্যানেলে এখানে একটা স্লাইস নামে একটা অলরেডি লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন, আই বাটন যদি ক্লিক করেন, এ হচ্ছে একটা লেয়ার। তো আমাদের এই পার্টটা এটা স্লাইসের আন্ডারে চলে গেছে। এরপর যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এরপর এক্সপোর্ট স্লাইস, আমি যদি এটা আমি সেভ দেবো, ডাউনলোডের ভিতরে সেভ। আমি এখন যদি আমার যেখানে আমি সেভ দিয়েছি সেখানে চলে যাই, আমি দেখেন আমি যে অংশটুকু শুধু সিলেকশন করে দিয়েছি সেটাই কিন্তু আমার সেভ হয়েছে। দেখতে পারতেছেন এখানে শুধু আমাদের গাছের যে নিচের অংশটুকু আমি সিলেকশন করে দিয়েছি সেটাই কিন্তু স্লাইস আকারে সেভ হয়েছে। তো স্লাইস টুলের কাজটা হচ্ছে আমাদের যে অংশটুকু দরকার ওই অংশটুকুই সিলেকশন করে সেভ করা। আরেকটু সহজ করে বোঝানোর জন্য আমার পূর্ববর্তীতে ডিজাইন করা একটি ল্যান্ডিং পেজ নিয়ে আসি এবং সেইখানে স্লাইস টুল ব্যবহার করে দেখাই। আমি পাশে আরেকটা পেজ অ্যাড করি, সেটা করার জন্য প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচের দিকে থেকে আমার পূর্ববর্তী করা একটা ডিজাইন ওপেন করব। আমি একটা এনএফটি মার্কেট প্লেসের ডিজাইন ওপেন করি। ওকে, তো এখানে আমার এনএফটি মার্কেট প্লেসে একটা ডিজাইন ওপেন হয়েছে। আমি ডিজাইনটা এই লেয়ার থেকে কপি করে আমার ওই ডেমো ফাইলে যেখানে আমি কাজ করতেছিলাম ওইখানে নিয়ে যাই। আমি জাস্ট কপি ক্লিক করলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল সি, এরপর আমি ডেমো ফাইলে চলে আসি, এরপর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করি। এরপর আমি আমার আগের যে পেজটা ছিল আমি এটা ক্লোজ করে দিই, কারণ আমি এখানে কাজ করব না। এখানে আপনারা একটা ফুল একটি ল্যান্ডিং পেজ দেখতে পারতেছেন। এখন আমি যদি এই ল্যান্ডিং পেজটা ইমেজ করতে চাই, তাহলে কিন্তু আমি যখন এই ফ্রেমটা সিলেকশন করবো তাহলে কিন্তু আমার ফুল ডিজাইনটা সিলেকশন হয়ে যাবে। এখন আমি চাইতেছি প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে একটা করে ইমেজ তৈরি করা, কিন্তু আমি যদি এখান থেকে ফ্রেমটা সিলেকশন করে এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফুল যে ল্যান্ডিং পেজটা আছে, মানে পুরো ফ্রেমের ভিতরে যে ডিজাইনটা আছে পুরো ডিজাইনটা কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিটা সেকশন অনুযায়ী ইমেজ তৈরি হবে না। আমি চাচ্ছি এখানে হেডার যে সেকশনটা আছে এটার জন্য একটা ইমেজ তৈরি করতে, এরপর এখানে যে ট্রেন্ডিং যে অপশনটা আছে এটার জন্য একটা ইমেজ তৈরি করতে। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে, এটা করার জন্য আমরা স্লাইস টুলে যাব, এরপর এখান থেকে আমরা সিলেকশন করব। দেখেন এখানে সিলেকশন করার পর এখানে আমাদের একটা স্লাইস অলরেডি হয়ে গেছে। এরপর আবার যদি আমরা স্লাইস সিলেকশন করতে চাই আবার স্লাইস টুলে চলে যাব, এরপর আবার আরেকটা সেকশন সিলেকশন করব, এরপর আবার স্লাইস টুলে যাব, এরপর আবার আরেকটা সিলেকশন তৈরি করব। কারণ আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন স্লাইস 1, স্লাইস 2, স্লাইস 3, তার মানে আমাদের 3টা স্লাইস তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা 3টা স্লাইস একসাথে এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে স্লাইস সিলেকশন করব, এরপর শিফট প্রেস করে বাকিটা সিলেকশন করব, এরপর আরেকটা সিলেকশন করব, এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট 3 লেয়ার। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের এখানে সেভ দেওয়ার যে অপশনটা আছে সেটা আছে, তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনটাই সিলেকশন করে রাখলাম, ডাউনলোড, এরপর সেভে ক্লিক করি, রিপ্লেস এক্সিস্টিং ফাইল। তো এই নামে অলরেডি একবার মানে আমি হয়তো বা ডাবল ক্লিক করে রাখছি, তো আমি সেভ দিলাম, রিপ্লেস দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, এরপর আমি এখানে ডাউনলোডে চলে যাই, দেখতে পারতেছেন এখানে 3টা স্লাইস তৈরি হয়ে গেছে। এই একটা ফাইল, এটা হচ্ছে শুধু হেডার পার্ট, এরপর হচ্ছে পরবর্তী যে পার্টটা সেটা, এই হচ্ছে ট্রেন্ডিং পার্ট। ওকে, এই হলো স্লাইস টুলের কাজ। এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজাইনে স্লাইস টুল ব্যবহার করতে পারি। স্লাইস মানে যেহেতু হচ্ছে ছোটো ছোটো অংশে বিভক্ত করা, আমাদের ফুল ডিজাইনটাকে যখন ছোটো ছোটো অংশে এইভাবে ভাগ করে ব্যবহার করতে হবে তখনই আমরা এই টুলটি ব্যবহার করব। এখন আসলে আমি বলি এই টুলটা কেন আসলে সবচেয়ে কম ব্যবহার করা হয়। স্লাইস টুলের মূলত যে কাজগুলো, এই কাজগুলো নর্মালি অন্যান্যভাবে করা যায়।
যেমন ধরুন আমি যদি স্লাইস টুলের পরিবর্তে শুধু হেডার পার্টটা নিতে চাই, সেক্ষেত্রে আমি কী করব, শুধু হেডার পার্টটা গ্রুপ করব। আমি সব টেক্সট এবং হেডার পার্টের যে এলিমেন্ট আছে সব কিছু গ্রুপ করব। গ্রুপ করার পর আমি জাস্ট কিবোর্ড থেকে অল্ট চাপতে ধরে বাইরে নিয়ে আসবো। অল্ট চাপতে ধরলাম মানে হচ্ছে এখানে একটা কপি হইলো। কপি হওয়ার পর আমি জাস্ট এটা সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই পার্টটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে পার্টটা আছে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এছাড়া আমরা যদি কোনো ইমেজকে স্লাইস টুলের পরিবর্তে অন্যভাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিপিং মার্কস ব্যবহার করে ইউজ করতে পারি। অথবা যে অংশটুকু আমাদের প্রয়োজন ওই অংশটুকু শুধু ফ্রেমের ভিতরে রেখে বাকি অংশটুকু ফ্রেমের বাইরে রাখলে কিন্তু ওই অংশটুকু দেখা যাবে। আমি একটু স্ক্রিনে দেখাই দেই। ধরুন আমাদের এই ইমেজটা আমাদের শুধু এই অংশটুকু প্রয়োজন, আমি উপরে পার্টটা রাখবো এখান থেকে বসে, নিচে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে আমি একটা ফ্রেম নিব। এরপর একটা ফ্রেম নিলাম, এরপর এই ইমেজটা ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম। এরপর আমি ফ্রেমটা ছোটো করে দেই। আমি যদি ফ্রেমটা উপরে থেকে শুরু করে দিই, দেখেন আমার নিচে অংশ প্রয়োজন নাই। এরপর আমি উপরের অংশ থেকে টান দিয়ে বড় করে দিলাম। দেখেন এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আপনার যদি ডিজাইনে এরকম কখনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি স্লাইস টুলই ব্যবহার করেন, কারণ স্লাইস টুলটি আপনি স্মুথভাবে সহজভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কোনো ঝামেলা নাই। জাস্ট আপনি টুল বক্স থেকে স্লাইস টুলটা সিলেকশন করবেন, এরপর আপনি ড্র্যাগ করে যে অংশটুকু আপনার দরকার ওই অংশটুকু আপনি সিলেকশন করবেন, এরপর এক্সপোর্ট করবেন, বাস কাজ শেষ। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। টাটা, বাই বাই।